আরে আমার ছোট বোন সুখী যে। বস বস বোন, অনেকদিন পর তোর দেখা পেলাম। আগে তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আসতিস, এখন ইদানিং যে তোর কি হলো, আসিসই না বড় বোনের বাড়িতে? আমার খেয়ে দেখি আর কোনো কাজ নেই নাকি? সারা দিন তোমার বাড়িতে এসে পড়ে থাকবো? আমার বাড়িতে অনেক কাজ আছে। এই যে দেখো, আমার স্বামী গতকাল রাতে আমাকে কতগুলো গয়না এনে দিল। এগুলো দেখানোর জন্যই তো তোমার বাড়িতে এসেছি নাকি? না হলে তোমার বাড়িতে আমার কাজটা কিসে শুনি? তুই অনেক ভাগ্যবতী বোন, তোর স্বামীর কাছে তুই যা চাস সবই এনে দেয়। আর আমার স্বামী কিচ্ছু এনে দিতে পারে না, কারণ আমার স্বামী যে গরিব। তবে এতে আমার কোনো কষ্ট নেই, কারণ তিনি আমাকে অনেক ভালোবাসেন। আমি মনে করি গয়নার থেকেও সংসারে ভালোবাসার মূল্য অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। না খেতে পেলে আঙ্গুর ফল সবসময় টকেই থাকে। গরিব বাড়িতে বিয়ে করেছিস, আবার বড় বড় কথা বলছিস। অনেকক্ষণ তোকে সম্মান দিয়ে তুমি তুমি করে বলেছি, আর এত সম্মান তোকে দিতে পারবো না। গরিবের বউ এখন তুই। আমার এতে কোনো কষ্ট হয় না বোন, কারণ জন্মের পর থেকেই আমি কষ্ট দেখে বড় হয়েছি। আমাদের মা বাবাও অত ধনী ব্যক্তি ছিলেন না, তারা আমাদের দু বোনকে খুব কষ্টেই মানুষ করেছেন। আমরা তো চাইলেও কখনো অতীত ভুলতে পারবো না রে বোন, ওটাই যে আমাদের সত্তা। আরে বোন সুখী, কখন এলে আমাদের বাড়িতে? বাবা, গরিবের বাড়িতে বড় লোকের পা ভাবা যায়? তা বসো বসো বোন, দাঁড়িয়ে আছো কেন? জামাই বাবু, কথাবার্তা বললে একটু সাবধানে বলো কেমন? তোমার বাড়িতে কি কোনো জায়গা আছে বসার? আর আমার মতো ধনী বাড়ির বউকে কোথায় তোমরা বসতে দেবে শুনি? নিজেদেরই তো বসার কোনো জায়গা নেই, মাটির ঘরে থাকো আবার বড় বড় কথাও বলছো। আমি তো মজা করে বলেছি বোন, তুমি তো মন খারাপ করে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। তা তুমি বসো, আমি বাজার করে কিছু নিয়ে আসি। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যেও কেমন? আমার তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, বাড়িতে মাছ মাংস রেখে তোমাদের মতো এরকম ফকির ভিখারির বাড়িতে শাক ভাত খেতে আসবো। আমি তাহলে যাই দিদি, তোর স্বামীকে বলিস যেন কিছু আয় রোজগার করে তোকে কিছু গয়না কিনে দেয়। আর কতদিন এভাবে ভিখারির বউ হয়ে চলবি শুনি? ওগো, বলছি যে এই দু তিনটে আলু দিয়ে কি আজকের দিনটা চলবে বলো? ঘরে চাল ডাল হাট বাজার কিচ্ছুটি নেই, কারো কাছ থেকে তো কিছু টাকা ধারও আনতে পারো। এভাবে যে আর খাবারের কষ্ট করা যাচ্ছে না। গিন্নি, তুমি একদম কষ্ট পেও না গো। আমি খুব ভালো একটা কাজের সন্ধানে আছি। কাজটা যদি হয়ে যায় তাহলে দেখবে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। এখন আলুগুলো সেদ্ধ করেই আমরা খেয়ে নেব কেমন? জানি না বিধাতা আমাদের সুখের দিন কোন দিন আনবে, তবে বিধাতার কাছে সর্বাবস্থায় আমি সন্তুষ্ট, কারণ তিনি তো আমাদেরকে আর না খাইয়ে রাখেন না। আরে বাস, এত সুন্দর গলার হার, তা আবার হিরে বসানো! আমি তো পাগল হয়ে যাব। এতদিন শুধু সোনার গয়না পরেছি, এখন থেকে আমি হীরের গয়না পরবো। তা এটা আনলে কিভাবে বলো তো? ওরে গুন্নু, তোমার কাজ হচ্ছে আম খাওয়া। আম গাছের যত্ন তোমাকে নিতে হবে না, বুঝেছো? সেই খবর আমি রাখবো। কিভাবে না কিভাবে এনেছি সেটা আমি দেখে নেবক্ষণ। আগে বলো, আমার সুন্দরী গিন্নির কি এটা পছন্দ হয়েছে নাকি? নাকি আরো অন্য কিছু পরিবর্তন করে আনবো? আরে না না, কি বলছো এসব তুমি? আমার তো এই হারটা দেখে খুশিতে দাই দাই করে নাচতে ইচ্ছে করছে এখনই পুরো গায়ের মানুষকে দেখায় গিয়ে যে আমার স্বামী আমার জন্য কত সুন্দর হিরের বসানো গলার হার এনেছে। আসলেই তুমি কত ভালো স্বামী, আর ওইদিকে ওই দুঃখীটার কপাল কত পোড়া। তোমাকে কতবার করে বলেছি গিন্নি, তোমার ওই গরিব বোনদের সাথে আমাকে একদম তুলনা দিও না। তোমার জামাইবাবু হচ্ছে দিন মজুর, আর আমি হচ্ছে একজন বড় ব্যবসায়ী। আমার সাথে ওদের কিসের তুলনা শুনি? আচ্ছা শোনো শোনো গিন্নি, এখন যাও খাবারটা বেড়ে রাখো, আমি হাত মুখ ধুয়ে খাবার খাবো এখন। আচ্ছা আচ্ছা গো, ঠিক আছে। আমি তোমার জন্য কষা কষা মাংস রান্না করেছি, আজকে খেলেই বুঝবে যে তোমার বউয়ের হাতের জাদু কেমন। আমার তো খুশিতে খেতেও ইচ্ছে করছে না।
আচ্ছা শোনো শোনো গিন্নি, আর এত খুশি হতে হবে না। যাও যাও, এখন যেটা বলেছি সেটাই করো। ওরে আমার হীরের গলার হার রে, এত সুন্দর গলার হার! আমি তো পাগল হয়ে যাব। ওগো, আগামীকালকে আমরা কি খাবো? কিছুই তো নেই ঘরে খাবার। আলুগুলো তো আজকে রাতেই খেয়ে শেষ করে ফেলেছি। তবু আধ পেটা আমাদেরকে শুতে হবে। এভাবে আধ পেটা খেয়ে আর কতদিন চলবে বলো? তুমি একটা ভালো কোনো কাজ কেন করছো না? এভাবে যে আর সংসারের টানাপোড়েন আমার ভালো লাগছে না। গিন্নি, জানি আমার এই কথা বলাটা ভুল হবে, কিন্তু আমাকে যে বলতেই হবে। তুমি এক কাজ করো, আগামীকাল সকালে উঠে একটু সুখীর বাড়িতে গিয়ে কিছু চাল ধার করে এনো। আমি কিছুদিন পর ওর ধার শোধ করে দেব। তোমার বোন তো অনেক বড় লোক পরিবারের। হ্যাঁ গো, আমিও এটাই ভাবছি যে সখীর বাড়িতে গিয়ে সেখানে আমি তার কাছে কিছু চাল ধার চাইবো। আমার কি মনে হয় জানো, সে আমাকে ধার দেবে। কারণ আমরা দুজন একই মায়ের গর্ভ থেকে জন্মেছি। ছোট বোনের কাছে বড় বোন সাহায্য চাইলে অবশ্যই দেবে। তা ঠিক বলেছ গিন্নি, কিন্তু গিন্নি জানো আমার খুব কষ্ট হয়। কারণ আমার পরিবারে এসে, আমারই ঘরে এসে তুমি কত যে কষ্ট করছো সেটা শুধু বিধাতাই জানে। আমাকে তুমি ক্ষমা করে দিও দুঃখী। আরে না না, কি বলছো তুমি এসব? আমি তোমার সংসারে এসে সব থেকে বেশি সুখী হয়েছি। শুধু খাবার পেটে থাকলেই যে ভালোবাসা থাকে সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার এই অনাথ জীবনে তুমি একটা ভালোবাসার ফুল হয়ে জন্মেছিলে। যেখানে আমি আমার বাবা মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছিলাম, সেখানে তুমি আমার মাথায় হাত রেখে শপথ করেছিলে যে সারা জীবন তুমি আমার পাশে থাকবে। এই শপথটাই কে কার জন্য করে বলো তো? সব কিছু বুঝি দুঃখী, তুমি মনে কষ্ট রেখে হাসি মুখে আমার সঙ্গে কথা বলো, কিন্তু আমিও তোমাকে কথা দিলাম তোমার এই দুঃখের দিন আর বেশি দিন থাকবে না। আমি যে কোনো উপায়ে কিছু একটা করে তোমার মুখে হাসি ফুটাবোই ফুটাবো, এই আমার প্রতিজ্ঞা। বোন দুঃখী, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাকে কিছু চাল ধার দে কিছু দিনের জন্য। তোর জামাইবাবু একটা কাজ খুঁজছে রে, কাজটা পেয়ে গেলে আমি তোকে চালগুলো দিয়ে দেবো বোন। আহারে দিদি, তোর জন্য সত্যি আমার অনেক কষ্ট লাগে। কি করবি বল? এরকম ভিখারিকে বিয়ে করেছিস যে সে তোকে দুবেলা দুমুঠো খাবারই খেতে দিতে পারে না। এরকম ভিখারিকে বিয়ে করার কি দরকার ছিল রে বলতো? এই দেখ, আমি বিয়ে করে রাজরানী হয়ে রয়েছি। বোন রে, সবার ভাগ্য যদি তোর মতো থাকতো তাহলে এই পৃথিবীতে কেউই দুঃখী থাকতো না, আর গরিবও থাকতো না বটে। কিন্তু বিধাতা যার সাথে যার ভাগ্য জুড়ে দিয়েছে, সে ভাগ্য খণ্ডাবে কে বল? শোন, তোকে একটা কথা বলি, এখনো সময় আছে। ওই স্বামীর সংসার রেখে তুই অন্য একটা বিয়ে কর। তুই দেখতে শুনতেও তো ভালো, মন্দ না। আচ্ছা দাঁড়া, এই যে এই যে তোর জন্য একটা আলো নিয়ে এসেছি। এই আলোটা নিয়ে আজকের মতো দিনটা চালিয়ে নে। জানিসই তো আমার স্বামী তোদেরকে কত ঘৃণা করে, কারণ তোরা গরিব অভাবী। আমার স্বামী তোদের মতো এরকম গরিব অভাবীদেরকে খুব খারাপ চোখে দেখে রে। আলোটা নিয়ে এখনই এই বাড়ি থেকে কেটে পড়। আমার স্বামী এখনই বাড়িতে আসবে। বোন, আমি গরিব হতে পারি, কিন্তু আমি ভিক্ষুক নই। আমি তোর বাড়িতে তো ভিক্ষে করতে আসিনি। এরকম একটা আলো তো কোনো ভিক্ষুককেও কেউ দেয় না রে। আমার তোর কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমার দিন এভাবেই চলে যাবে। তুই ভালো থাকিস বোন, ভালো থাকিস। আজকে সেরকম ভাবে অপমান করে দিয়েছি, আমার স্বামী যদি শুনতে পারে তাহলে আমাকে আরো অনেক গয়না কিনে দিবে এই খুশিতে। আমার বুদ্ধি বলিহারি। হে বিধাতা, আমার এই কষ্টের কথাগুলো শোনার মতো কেউ নেই। আমার উনি তো এমনিতে অনেক চিন্তায় থাকে সব সময়। ওনাকে বললে আরো চিন্তা করবে। জন্মের পর থেকে মা বাবাকে হারিয়েছি, তারপর ছোট বোনটাকে কষ্টে মানুষ করেছি, বড় করেছি। আর আজ আমার ছোট বোন এত বড় হয়ে গেছে যে এত বড় হয়ে গেছে, তার বড় দিদি মায়ের সমতুল্য দিদিকে একটা আলু ধার দিচ্ছে। তার রান্নাঘরে হাজার হাজার মণ চাল পড়ে আছে, কিন্তু সেখান থেকে এক মুঠো চাল আমার জন্য তার বরাদ্দ ছিল না। আরে
কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কান্না করছো? যার সাথে বিধাতা আছে তার আবার কিসের কষ্ট বলো তো? তোমার কষ্টের কথা কি দয়া করে আমাকে খুলে বলো। আরে আশ্চর্য, একটা একটা পাখি কথা বলছে। এর থেকে আশ্চর্য তো আমি আর কখনোই দেখিনি। আমি জানি না তুমি কে, হয়তো বিধাতার কোনো দূত হবে। পাখি বন্ধু, আমার মনে অনেক কষ্ট। আমি অনেক গরিব। আমি দুবেলা দুমুঠো খেতে পারি না। আমার স্বামী সারাদিন অনেক কষ্ট করে, কিন্তু সেই কষ্টের উপার্জিত টাকা দিয়ে একবেলাও ভালো মতো খেতে পারি না গো। আরে বোকা মেয়ে, এগুলো নিয়ে আবার চিন্তা করা লাগে? আমি আছি তো, আমি তোমাকে সাহায্য করব। আমি চাই আমার ধারায় কেউ সাহায্য পাক। আমি তোমার মনটা পড়ে দিচ্ছি। তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার ছোট বোনটা তোমাকে সব সময় অনেক কষ্ট দেয়, অনেক যন্ত্রণা দেয়, কিন্তু তুমি তা সহ্য করো। বন্ধু পাখি, আমার ছোট বোনটা ছোটবেলা থেকে একটু উচ্চভিলাষী স্বভাবের। সে সবসময় চাইতো তার বড় বাড়িতে বিয়ে হোক, আর সুন্দরী হবার জন্য তার বড় বাড়িতে বিয়েও হয়েছে। আমি চাই সে সবসময় সুখী থাকুক বন্ধু। আরে আরে পাখি বন্ধু, এইসব কি? এইটা তো একটা সোনার বস্তা। আমি এই সোনার মোহর দিয়ে কি করব বন্ধু? এখান থেকে এগুলো সরাও, মানুষ দেখতে পেলে আমাকে চোর ভাববে। বন্ধু, এগুলো সরাও বলছি। আরে না বন্ধু, তুমি একদম ভয় পেও না। এই মোহরগুলো আমি তোমাকে আশীর্বাদ হিসেবে দিলাম। তোমার কষ্টের কথা শুনে আমি বিধাতার পক্ষ হতে তোমাকে এগুলো দান করেছি। তুমি এগুলো গ্রহণ করো বন্ধু। আর একটা কথা, এই সোনা কোনোদিন শেষ হবে না। এখনই সময় বন্ধু, নিজেকে পরিবর্তন করো, তোমার বাড়িটা ঠিক করো। আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তোমরা ভালো থেকো বন্ধু, ভালো থেকো। আমি আসি এখন, কেমন? ওগো দেখো দেখো, ওই বন্ধু পাখির দয়াতে আমাদের বাড়িটাকে আজ কত বড় করলাম। আমরা কত সুখে আছি। আমি ওই পাখির দয়ার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না গো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছো। ওই পাখির দয়াতেই তো আমরা আজ এত বড়লোক হতে পেরেছি। আমরা এই গাঁয়ের সবাইকে অনেক সাহায্য করছি। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন একজন গাঁয়ের মানুষও না খেয়ে থাকবে না, বুঝেছো তুমি? হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছ। গরিব মানুষদেরকে দেখলেই আমার বুকের ভেতরটা চ্যাঁত করে ওঠে। আমরা একটা সময় কত কষ্ট করেছি দুমুঠো ভাতের জন্য। আজ তাদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারছি, সেটাতেই আমার প্রচণ্ড শান্তি লাগে। আমার এত সুখের দরকার ছিল না গো। হ্যাঁ গিন্নি, তুমি একদম ঠিক কথা বলেছো। ও আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। তোমার ছোট বোন সুখীর বর তো খুবই অসুস্থ। জানি না হঠাৎ ওর কি হলো। সেদিন দেখতে গিয়েছিলাম, কিন্তু আমাকে ভেতরে ঢুকতে দেয়নি তারা। আমি এখনো বুঝতে পারছি না গো, সুখী যে কেন আমার সাথে যোগাযোগ করছে না। সে আমাকে এখন পর্যন্ত দেখতে পারে না। আমি বিধাতাকে সবসময় বলি, বিধাতা যেন তাদেরকে একটু সুবুদ্ধি দেন। আমরা তো আর তাদেরকে কোনো ক্ষতি করিনি বলো, তবে কেন সবসময় আমাকে ওরা দেখতে পারে না? তুমি কোনো চিন্তা করো না গিন্নি, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, দেখে নিও। ওগো, তোমার অসুস্থতার জন্য একে একে করে তো সব গয়না বিক্রি করে দিলাম। এখন থালা বাসনগুলো বিক্রি করা শুরু করতে হবে। মহাজনের কাছে বাড়িটা বন্ধক রেখে টাকাও এনেছি তোমার চিকিৎসার জন্য। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে আমার বড় বোন দুঃখী একদম সোনার হরিণ হাতে পেয়ে গেছে। জানি না কি করে এত বড় লোক হয়ে গেল। আমার শরীরটা একদম ভালো নেই গিন্নি। আমি এসব বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। বেঁচে থাকবো কি না সেটারই কোনো নিশ্চয়তা নেই। এখনো তুমি সেই প্রতিহিংসাতেই পড়ে আছো। এখনো সময় আছে, নিজেকে শুধরে ফেলো, না হলে কিন্তু তোমার ভবিষ্যৎ অনেক খারাপ হয়ে যাবে। একদম চুপ করে বলছি। আমার তো যা হবার সব হয়ে গেছে। আমার কি সর্বনাশ হলো গো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার গয়নাগুলো আগে ফেরত এনে দাও। তারপর তারপর আমি তোমার সংসার করব। এছাড়া আমি তোমাকে তালাক দিয়ে বাড়ি ছেড়ে চলে যাব বলছি।
আমাকে যেতে হবে না গিন্নি, আমাকে যেতে হবে না। আমি সারা জীবনের মতো তোমাকে মুক্তি দিয়ে চলে যাব। আমি একটা কথা বলে যাই, মৃত্যুর আগে তুমি তোমার বোন আর জামাইবাবুকে বলে দিও যে আমার স্বামী তোমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাকে যেন তারা ক্ষমা করে দেয় গিন্নি, ক্ষমা করে দেয়। তুমি কেন ওদের কাছে ক্ষমা চাইবে বলো? আমরা তো ওদের থেকে অনেক ধনী, অনেক টাকা পয়সা হলো। আমরা ওদের কাছে কখনই ক্ষমা চাইবো না। তুমি যা ইচ্ছে তাই করো গিয়ে। আমার সব এনে দাও বলছি, সব এনে দাও। ভালো থেকো গিন্নি, ভালো থেকো। তোমাকে বিয়ে করে আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। না, ওগো, ওগো তোমার কি হলো গো? ওটা বলছি, চোখ খোলো। না, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না গো। ওগো, কে কোথায় আছো গো? আমার স্বামী যে মরে গেল গো, আমার স্বামী যে মরে গেল। ওটা বলছি, ওটা আমি আমি কত পাপী যে সেই সময় তোমার কাছে ক্ষমাটিও চাইতে পারলাম না। আমি তো ভেবেছিলাম যে তুমি মজা করছো, এখন দেখি সত্যি সত্যি মরে গেলে গো, মরে গেলে। সুখী দিদি, দিদি তুমি এসেছো দিদি। দেখো, দেখো আমার স্বামীর কি অবস্থা হয়েছে। সব কিছু বিক্রি করে ওনার চিকিৎসা করলাম, এই বাড়িটা বন্ধক রাখলাম, কিন্তু আজ আজ আমাকে ছেড়ে উনি চলে গেল। আমি এখন কাকে নিয়ে বাঁচবো দিদি, কাকে নিয়ে বাঁচবো? বোন সুখী, যার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। বিধাতার লিখন খণ্ডাবে কে বল? আমাদের কপালে যা আছে তাই আমাদেরকে মেনে নিতে হবে। মাঝখানে আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা এবং ভালো ব্যবহার করা, কারণ ভালো কাজগুলো এই পৃথিবীতে থেকে যায় রে। তুই তুই কোনো চিন্তা করিস না বোন। আমি যে তোমাদের সঙ্গে বড্ড অন্যায় করেছি, আমার স্বামীও করেছে, কিন্তু উনি মৃত্যুর আগে বলে গিয়েছেন যেন ওনাকে তোমরা ক্ষমা করে দাও। এটাই ও চাই, আর কিছু চাই না। বোন, তোর স্বামীর শেষকৃত্যের জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা দেব, আর তোর এই বাড়িটা বন্ধকটা আমরা ছুটিয়ে দেব। এখানে তুই সারা জীবন থাকতে পারবি বোন। আমরা আমরা তোকে ক্ষমা করে দিয়েছি। নিজেকে নিজে দেখতে আর ইচ্ছে করছে না দিদি। আমরা কি আসলেই মানুষ নাকি কোনো পশু? কারণ তোমাদের সাথে আমরা পশুর মতো একসময় আচরণ করেছি, আর আজ সব ভুলে আমাদেরকে তুমি ক্ষমা করে দিলে দিদি।